হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা কৃষক বিদ্রোহটা পড়েছি। তো আজকে আমাদের ইতিহাসের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আদিবাসী বিদ্রোহ। তো কৃষক বিদ্রোহের সময় আমি যেটা বলেছিলাম যে কৃষক বিদ্রোহর মূল কারণ কি, যে কৃষকদের উপরে অতিরিক্ত কর চাপানো হয়েছিল, যার প্রতিবাদে তারা একটা টিম বানিয়ে এই আন্দোলন বিদ্রোহ এগুলো শুরু করে। তো আদিবাসীদের ক্ষেত্রেও সেম ব্যাপার, এখানেও ব্রিটিশরা তাদের উপরে প্রচুর পরিমাণ কর চাপাতে শুরু করে, যেটা তারা মেনে নিতে পারে না, এবং তারপরে বিভিন্ন বিদ্রোহ হয় পরপর। তো প্রথম যেটা আমরা পড়ব সেটা হলো কোল বিদ্রোহ। তো প্রথমেই জানতে হবে যে কোল কি। তো ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন উপজাতি মানে আদিবাসী সম্প্রদায় ছিল, কোল, মুন্ডা, ওরাও, এরা হলো উপজাতি। তো সেই কোল উপজাতির যে বিদ্রোহ তার নাম হলো কোল বিদ্রোহ। তো এখানে যেটা জানার সেটা হলো ছোটনাগপুর অঞ্চল। কোল বিদ্রোহ কোথায় হয় বা কোলরা কোন অঞ্চলে বসবাস করত সেটা বললে আমাদের জানতে হবে যে এটা ছোটনাগপুর অঞ্চল। তো যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় তখন এই কোল উপজাতিরা অত্যাচারিত হতে থাকে। তো 1820 খ্রিস্টাব্দে পোড়াহাটের রাজা ব্রিটিশদের আনুগত্য স্বীকার করেন, এবং তখন তিনি কি করেন যে তাদের যে দাবি ছিল যে বিপুল পরিমাণে তাদের কর দেয়া হবে সেটাই তিনি সম্মতি দেন। তো তখন তিনি তার যে পাশের অংশ মানে এই কোল অঞ্চলটি নিজের রাজ্যেরই একটা অংশ বলে দাবি করেন। তো ইংরেজ সরকার সেটা মেনে নেয়। তো এই জমিদার শ্রেণীর অত্যাচারে যখন আর এই কোল জাতি নিতে পারে না তাদের অত্যাচার, তখন এই বিদ্রোহের সূচনা হয়। তো প্রথমে যে যুদ্ধটা হয়েছিল সেটা হলো চাইবাসার যুদ্ধ। সেখানে কিন্তু কোলরা পরাজিত হয়। তো 1820 খ্রিস্টাব্দে যখন তাদেরকে বলা হলো যে তাদের এত পরিমাণ কর দিতে হবে, তারপরে তারা এর প্রতিবাদে চাইবাসার যুদ্ধ করেছিল, কিন্তু সেটা অতটা শক্তিশালী যুদ্ধ হয়নি এবং সেটায় তারা পরাজিত হয়। তারপরে আবার 1831 থেকে 32 অব্দি চলে এই কোল বিদ্রোহ। তখন তারা তাদের দল আরো ভারী করে, তাদের অস্ত্র, তাদের যুদ্ধের একটা স্ট্র্যাটেজি দরকার হয়, একজন নেতা দরকার হয়, সেই হিসাবে তারা যুদ্ধটা শুরু করে। তো এবার আমাদের জানতে হবে যে এখানে নেতা কে কে ছিল। বুদ্ধু ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রাই মানকি, সই মুন্ডা, এই নামগুলো মনে রাখতে হবে, যে কোনো একটা নাম দিয়ে আসতে পারে কোন বিদ্রোহের সাথে এই নামগুলো জড়িত। আমি একবার নামগুলো লিখে দিই: বুদ্ধু ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রাই মানকি, সই মুন্ডা। ঠিক আছে। তো এই বিদ্রোহ যখন শুরু হয়, আমি আগের দিনই বলেছিলাম যে আমার যখন মনে হবে যে আমার উপরে তো এরা অন্যায় করছে, তখন আমার পাশের বাড়ির উপরেও যদি সে অন্যায়টা চলে তখন তার টনক নড়বে, আচ্ছা আমার উপরে তো হচ্ছিল, আমি কেন চুপ করে বসে আছি। তো এই এই চিন্তাধারা থেকে যখনই কোনো বিদ্রোহ শুরু হয় সেই বিদ্রোহটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো তেমনি কোল বিদ্রোহও ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে। মানভূম, সিংভূম, রাঁচি, হাজারিবাগ, পালামৌ, এইসব জায়গায় ধীরে ধীরে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এবার 1831 থেকে 32 অব্দি এদের নিজেদের স্ট্র্যাটেজিতে যুদ্ধ চলছিল, কিন্তু যখন 1833 সাল হয়, মানে যখন এই যুদ্ধটা চলছে
2 বছর হয়ে গেছে, তখন 1833-এ এরা একটা বিপুল আকার মানে চরম আকার ধারণ করে এই কোল বিদ্রোহ। সেটা হলো 1833। তখন কি হয়, এবার যখন এদেরকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন লর্ড উইলিয়াম বেন্টিং, কে লর্ড উইলিয়াম বেন্টিং কঠোর হাতে কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে। তো কোলদের যখন শান্ত করা হয়, লর্ড উইলিয়াম বেন্টিং যখন রুখে দাঁড়ায়, তাদের শান্ত করে, তো তখন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটা নির্দিষ্ট এলাকা তাদের চিহ্নিত করা হয়, যে এটা তোমাদের এলাকা, এইটুকুর মধ্যে তোমরা থাকো, যা খুশি করো, আমাদের মধ্যে কোনো অশান্তি যেন না হয়। এরমভাবে এখানে একটা মানে বোঝাপড়া হয়। ঠিক আছে, তো বোঝাপড়া হলে আস্তে আস্তে এই কোল বিদ্রোহ স্থিত হয়। তো এখানে একটা জিনিস একটু মেনশন করে দিই, যে এই অঞ্চলটাকে তখন সরকার বিহার থেকে বিচ্ছিন্ন করে দেয়, বিহার থেকে বিচ্ছিন্ন করে সামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। তো এই অবস্থাটা 1854 অবধি ছিল। ঠিক আছে, কোল বিদ্রোহতে এর থেকে বেশি আর কিচ্ছু জানার নেই। তো এরপরে আমরা জানবো সাঁওতাল বিদ্রোহ। এবার সাঁওতাল বিদ্রোহ কোন জায়গায় আমাদের জানতে হবে। এরা হলো আদিবাসী তো বটেই, কিন্তু এদের জীবিকাও ছিল কৃষিকাজ। তো এরা কৃষিজীবী আদিবাসী, এরা খুবই কঠোর পরিশ্রমী, সরল সাদাসিধে একটা গোষ্ঠীর মধ্যে পড়ে। এরা বনের মাঝখানে বাস করে। এই বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর, পালামো অঞ্চলের যে গভীর বন জঙ্গল আছে, তার মাঝে এদের বাসস্থান। তো জায়গাগুলো একবার লিখে দিই: বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর, পালামো। এইসব অঞ্চলের জঙ্গল বা বন ভিত্তি করেই, ছোটনাগপুর, আমি পালামো লিখতে গিয়ে অঞ্চল লিখেছি, আচ্ছা, এইসব জায়গায় বন জঙ্গল তাদের একটা জীবিকার অংশ ছিল। সুতরাং তাদের লাইফস্টাইলটা ওই বন কেন্দ্রিক, তো তাদের বাসস্থানটা ওই বন জঙ্গল কেন্দ্রিকই ছিল। তো এদের কি প্রবলেম হলো, যখনই এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলো, তখনই এদের এই অংশগুলো কি হলো, কোম্পানির রাজস্বের অধীনে চলে এলো। তার মানে কি, এবার কর দিতে হবে, নয়তো তারা অত্যাচার করবে। জমিদার, কোম্পানির কর্মচারী সবাই এদের অত্যাচার করতে শুরু করলো, যে এই অঞ্চল আমাদের, এখানকার বনভূমি আমরা কাটবো। কিন্তু সেটা তারা কেন মেনে নেবে? তো এই ঘটনার জন্যই সাঁওতাল বিদ্রোহের সূচনা। এবার আমরা একটু পয়েন্টে পয়েন্টে পড়ে নেব। জানতে হবে যে এই সাঁওতাল বিদ্রোহ, আমাদের বিদ্রোহ করতে হবে, এটা প্রথম কার মাথায় এসেছিল, কে নেতৃত্ব দিয়েছিল। সেটা হলো তিলক মুর্মু। এই তিলক মুর্মু প্রথম নেতৃত্ব দেন 1773 খ্রিস্টাব্দে। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম সাঁওতাল বিদ্রোহ, এটা একটা সূত্রপাত ঘটে, কিন্তু এটা কিন্তু বেশি দিন স্থায়িত্ব বা এরা বিদ্রোহ করছে দেখে যে রাজারা সেই সময়কার সরকার ভয় পেয়ে গেল, সেরকম কিছুই হয়নি। কিন্তু বিদ্রোহটার সূত্রপাত এইখান থেকেই হয়। তারপরে এই যে অংশগুলো সাঁওতাল যেখানে বাস করত, এই পাহাড়ের প্রান্তদেশ, তো সেই জায়গাগুলো যখন রাজা বলল আমরা নিয়ে নেব, বন জঙ্গল আমরা কাটবো, এটা আমাদের অঞ্চল, তখন এরা নিজেদের অঞ্চলগুলোর একটা নাম দেয়। এই নামটা মনে রাখতে হবে, দামিনী কোহ। কোনো কোনো জায়গায় আমি দেখেছি দামিনী কোহিও লেখা থাকে, তো দামিনী কোহ বা দামিনী কোহি। ঠিক আছে,
এবার আমাদের জানতে হবে নেতৃত্ব কে দিল। তো এই নামগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, যে সিধু কানু। তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 1855 খ্রিস্টাব্দে ভাগানডিহির মাঠে, এটা ইম্পর্টেন্ট যে কোথায়, ভাগানডিহির মাঠে, ভাগানডিহির মাঠে সিধু কানু তো প্রথমেই বললাম, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি, এরা নেতৃত্ব দেয়। মানে এরা বিদ্রোহটাকে এমন জায়গায় নিয়ে যায় যে 10,000 সাঁওতাল এদের নেতৃত্ব দেখে, মানে এরা যেভাবে এগোচ্ছে সেটাই সঠিক পথ ভেবে 10,000 সাঁওতাল এই বিদ্রোহে অংশগ্রহণ করে। তো সাঁওতালদের একটা ব্যাপার আছে, তারা বিদ্রোহকে হুল বলে, কিন্তু অনেক সময় বিদ্রোহের জায়গায় হুলও লেখা থাকে। তো সাঁওতালরা এই হুল বা বিদ্রোহের শপথ নেয় একত্রিত হয়ে। তো সাঁওতালদের 3 শত্রু ছিল। তারা যখন শপথ নেয়, তারা কাদেরকে শেষ করবে বা কাদেরকে এই ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে বলে ঠিক করে, সেটা 3টে জিনিস ছিল। সেটা হলো প্রতারক, ঠিক আছে, ওদের ভাষায় হলো দিকু, আর জমিদার, আর পুলিশ, ঠিক আছে। এবার আমরা দেখেছি আমরা যাদের ভোট দিই সবাইকার একটা চিহ্ন থাকে। তো যখন কোনো একটা দল গঠন হয়, দলটা যখন রাস্তায় মিছিল করবে, মিটিং করবে, তাদের একটা প্রতীক তো দরকার, যে আমাদের এটা চিহ্ন, আমরা এই চিহ্ন আঁকা পতাকা তুলবো বা এই চিহ্নটা আমাদের বৈশিষ্ট্য হবে। তো এই সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ, ঠিক আছে। এই হলো বিদ্রোহের কথা। এইবার ইংরেজরাই বা কেন মেনে নেবে? তখন কে ইংরেজদের তরফ থেকে এসে রুখে দাঁড়ায়? ইংরেজ সেনাপতি জার্ভিস। ডালহাউসি তখন চেয়ারে ছিল। তো ডালহাউসির নেতৃত্বে জার্ভিস এই সাঁওতাল বিদ্রোহকে এসে দমন করে। এবার দমন করা মানে কেউ দমন করবে আর ওরা চুপচাপ চলে যাবে সেটা তো নয়। দমন করা মানে এখানে একটা বোঝাপড়া, যাতে এই বিদ্রোহটা লংজিভিটিটা কমে যায়। তো সেখানে যখন এই বিদ্রোহ করা হয়, তখন তাদের একটা নির্দিষ্ট এলাকা দেওয়া হয়, যে তোমরা এই এলাকায় থাকো, যা খুশি করো, আমাদেরকে বিরক্ত করো না। আর এর থেকেই সাঁওতাল পরগনার সৃষ্টি হয়। তো বোঝা গেল সাঁওতাল বিদ্রোহ। এবার আমি যাব নেক্সট পেজে। এই আদিবাসী বিদ্রোহের মধ্যে এই দুটো বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। এখন আমি যে দুটো বিদ্রোহ পড়াবো সে দুটো খুব ইম্পর্টেন্ট না হলেও আমাদের পড়ে রাখতে হবে। এবার আমরা যে বিদ্রোহটা নিয়ে পড়ব সেটা খুব একটা পপুলার নয়, সেটা থেকে প্রশ্ন আসার চান্সও খুব কম। তাই আমরা যেটুকু জিনিস মনে না রাখলেই নয়, আমরা সেটুকুই পড়ব, একদম পয়েন্ট ওয়াইজ পড়াবো। মোপলা বিদ্রোহ। প্রথমে জানতে হবে মোপলা কাকে বলা হয়। তো কেরালার যে মালাবার অঞ্চল, সেখানে যে মুসলমান ইজারাদার ও কৃষকরা বসবাস করত। কোথায়? কেরালার মালাবার অঞ্চলে। এইখানে যে মুসলমান ইজারাদার বা কৃষকরা বসবাস করত, এদের বলা হতো মোপলা। তো মোপলা বিদ্রোহ কেন হলো? সেই একই কারণ, হিন্দু জমিদার, মানে সেই কর, অত্যাচার, এই সমস্ত বিদ্রোহের একই কারণ। তো হিন্দু জমিদার ও ব্রিটিশদের এইসব রুখতেই এই বিদ্রোহের সূচনা হয়। 1836 থেকে 54 খ্রিস্টাব্দের মধ্যে 22 বার এই মোপলা অভ্যুত্থান ঘটেছিল। আবার 1882 থেকে 85 খ্রিস্টাব্দে এবং 1896 খ্রিস্টাব্দে আবার মোপলার অভ্যুত্থান ঘটে। তো এবার আমাদের জানতে হবে যে কখন এটা স্ট্রং হলো আর কাদের নেতৃত্বে স্ট্রং হলো।
তো স্ট্রং হলো গিয়ে 1920 থেকে 21 খ্রিস্টাব্দে কানহামত গাজী, কলথিনগল, মোহাম্মদ আলী, মুসালিয়া, এদের নেতৃত্বে এই মোপলা বিদ্রোহ স্ট্রং হয়। কিন্তু আমি প্রথমেই বললাম এটা ইম্পর্টেন্ট নয়। এবার ইম্পর্টেন্ট নয় কেন? কারণ এরা জিততে পারেনি। এই ইংরেজরা যখন এদের বহু বিপ্লবীকে হত্যা করে, বিপ্লবীকে যখন মানে যারা এই নেতৃত্ব দেয়, তো এই বিপ্লবীকে হত্যা করার ফলে বিদ্রোহ দুর্বল হয়ে পড়ে এবং পরে বিদ্রোহ আর মাথা তুলে দাঁড়াতে পারে না। ঠিক আছে, এই হলো আমাদের মোপলা বিদ্রোহ। এরপরে আমরা যেটা নিয়ে পড়ব সেটা আমাদের বাংলার খুব ফেমাস, আমরা জানিও, সেটা হলো নীল বিদ্রোহ। নীল বিদ্রোহর কারণ কি? সেই একই, নীল চাষে যখন কৃষকদের উপর অত্যাচার হয়, নীলকুঠিতে অত্যাচার করা হয়, তখন এই নীল বিদ্রোহ শুরু হয়। তো আমাদের জানতে হবে যে নীল শিল্প তো প্রথমে ভারতে ছিল না। তো কে ভারতে নীল শিল্প শুরু করলো? তো ফরাসি বণিক লুই বোনো, ইনি ছিলেন ভারতের প্রথম নীলকর সাহেব। ঠিক আছে, সে প্রথম ভারতে এই নীল চাষের প্ল্যান, এই নীল শিল্প এটা গড়ে তোলেন। এবং সেকেন্ড হলো ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম। এই দুটো নামই মনে রাখতে হবে, এই দুটো কিন্তু আসে খুব ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্ট। এরপরে এই নীলকর সাহেবদের যখন অত্যাচার শুরু হয় তখন কে কে নেতৃত্ব দেয়? নদিয়া জেলার, নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, এদের নেতৃত্বে নীল বিদ্রোহ সংগঠিত হয়। আর কে দেয়? পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, মালদাহের রফিক মণ্ডল, খুলনার কাদের মোল্লা, সুন্দরবনের রহিমুল্লাহ, আর কতদূর বললাম? হ্যাঁ, নড়াইলের জমিদার রামরতন। ঠিক আছে, এরা নেতৃত্ব দেয়। মানে বুঝতেই পারছো কতটা এলাকা জুড়ে এই নীল বিদ্রোহটা হয়েছে। তো এখানে কয়েকটা জিনিস আসে, মনে রাখতে হবে। সেটা হলো এই বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসকে বলা হতো ওয়াট টাইলার, এদেরকে বলা হতো। আর জমিদার রামরতন রায়কে আমি জমিদার রামরতন রায় এখানে লিখেছি, ওনাকে বলা হতো বাংলার নানা সাহেব। সালটা লেখা হয়নি। তো 1859 থেকে 60 খ্রিস্টাব্দে এই দুই বিশ্বাস, মানে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, মানে এনারা দুই ভাই ছিল, এই দুই ভাইয়ের নেতৃত্বে এটা মারাত্মক আকার ধারণ করেছিল। তো আমি নীল বিদ্রোহ নিয়ে আরো কিছু পয়েন্ট একটু বলে দিই যেগুলো থেকে কোশ্চেন আসে। 1892 খ্রিস্টাব্দে
যখন রাসায়নিকভাবে নীল চাষ শুরু হলো, মানে রাসায়নিকভাবে চাষ তো নয়, নীল উৎপাদন শুরু হলো, তখন কিন্তু ভারতে নীল চাষ বন্ধ হয়ে যায়, নীল চাষ উঠে যায়। ঠিক আছে? আর এই যে নীল চাষের কাহিনী কোন পত্রিকায় কে প্রতিদিন প্রকাশ করতেন, যা যেই ঘটনা ঘটলো, আজ এখানে অত্যাচারিত হলো, এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আরেকটা ঘটনাও আমরা জানি, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি কিন্তু খুব ফেমাস। তো এই নীল দর্পণ দীনবন্ধু মিত্রের, যেটা 1860 খ্রিস্টাব্দে হয়, নীল দর্পণ থেকে কিন্তু প্রশ্ন আসে, কার লেখা সেটাও আসে। তো এটা এই নীল চাষের উপরই কিন্তু ভিত্তি করে এই নাটকটি লেখা। আর এই নীল দর্পণ নাটকটি ইংরেজিতেও অনুবাদ হয়, সেটা রেভারেন্ড জেমস লগের উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত এটাকে ইংলিশে অনুবাদ করে। আর তারপরে যখন এই জেমস লংয়ের, যেহেতু জেমস লং এই নীল চাষিদের নীল দর্পণ নাটককে সাপোর্ট করছে, সেজন্য তার কিছু আর্থিক জরিমানা করা হয়, তো সেটাও কিন্তু মিটিয়ে দেয় কালীপ্রসন্ন সিংহ। তো নীল চাষ নিয়ে এই ব্যাপারগুলো জানতে হবে। ঠিক আছে? নীল চাষ ইম্পর্টেন্ট, মোটামুটি ভালো করেই পড়তে হবে। এবার আরেকটা ছোট্ট বিদ্রোহ, যেটা নিয়ে দুটো কথা বলবো, আর কিছু বলবো না। পলিগার বিদ্রোহ। এই পলিগার বিদ্রোহ একদমই দাঁড়াতে পারেনি, সরকার এসে বিদ্রোহ বন্ধ করে দেয়, বিদ্রোহ বন্ধ হয়ে যায়। তো তাও কোন জায়গায় হয়েছিল, কার বিরুদ্ধে হয়েছিল আমাদের পড়তে হবে। তো দক্ষিণ ভারতে পলিগার, তো পলিগার নাম থেকেই বুঝতে পারছো, পলিগাররা কট্টবেশে নায়কগণ এর নেতৃত্বে এই বিদ্রোহটা করে। কট্টবেশে নায়কগণ, এর থেকে প্রশ্ন আসে না, তাও আসতেও পারে, মনে রাখা ভালো। এবার এই মহীশূরে, এটা দক্ষিণ ভারতে বললাম, মহীশূরের রায়তরা পলিগার রঙ্গনায়কের নেতৃত্বে এই বিদ্রোহ করেন, কিন্তু তারপরে সরকার এই বিদ্রোহ এসে দমন করে, বিদ্রোহ শেষ। তো আপাতত আমাদের বিদ্রোহ তো এইটুকুই ছিল, আমাদের বিদ্রোহগুলো সব পড়া হলো। এরপরে আমাদের যেটা পড়তে হবে, সেটা আমি পরের ভিডিওতে পুরো বিদ্রোহের একটা চার্ট বোঝাবো, পড়াবো, সেটা অবশ্যই নোট করে নেবে। তো আপাতত বিদ্রোহ এই অবধি। আমাদের আদিবাসী বিদ্রোহ আজকে শেষ হয়ে গেল। পরের ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার পড়বো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।